Good morning. কতজন আছো? 34, 35. আমরা কি শুরু করব? আসসালামু আলাইকুম। জি স্যার, আসি স্যার। খুব শর্ট আজকে, হয়তো আধা ঘন্টা অথবা তারও কম কথা বলবো। আমরা আজকে মিল্ক সল্ট নিয়ে কথা বলবো, রাইট? গতদিন বলেছি যখন মিনারেলস পড়িয়েছিলাম যে সল্ট ইজ এ কম্বিনেশন অফ মিনারেলস, বাট এটা কম্বাইন্ড ফর্মে থাকে। অ্যাজ এ রেজাল্ট সল্ট আমরা ডিফারেন্টলি পড়বো। Excuse me, recording fundamental nutrition. Okay, so salt. Milk salt. Recording in progress. Milk salt অথবা milk contain organic or inorganic salt, right? আমি organic এবং inorganic highlight করেছি because last class বলেছি যে salt is a combination of the mineral elements, right? And mineral elements itself inorganic. So how a salt can be organic, right? It's a big question. So do you have any clue how a salt can be organic? Any clue? Just share your views and ideas if you have. Anyone? আচ্ছা, আইডিয়া নাই, তাই তো? এনিওয়ে আমরা প্রসিড করি। অর্গানিক যেসব তার জৈব পদার্থ দ্বারা যেসব সল্ট তৈরি সেগুলো হচ্ছে স্যার অর্গানিক, মানে অর্থাৎ এক্সাম্পল দাও দেখি। স্যার এক্সাম্পল স্যার যেগুলো হচ্ছে স্যার ওই আপনার কার্বন, মানে কার্বন থাকে যেসব লবণে। একটা এক্সাম্পল দাও। স্যার মনে পড়তেছে না। আচ্ছা, এনিওয়ে দ্যাটস এ রাইট আনসার যে it is true that salt can be organic or inorganic, right? যখন দুইটা এলিমেন্ট itself কম্বাইন করে একটা সল্ট ফর্ম করে, যেটাকে আমরা সল্ট বলে কনসিডার করি, সেটা হচ্ছে ইনঅর্গানিক সল্ট। বাট এই যে এলিমেন্ট যখন one or two or more element combinedly made a salt and attached with a carbon skeleton, attached with a carbon atom, that is actually considered to be organic salt, right? For example, sodium chloride, the most common salt that we use and name also common salt, it is a organic salt, right? আমি ডেফিনিশন যদি মানে ভালো করে বুঝতে পারো তোমরা যেটা বললাম, এরপরে তোমরা বলো সোডিয়াম ক্লোরাইড ইজ অর্গানিক সল্ট, ইজ ইট ট্রু অর ফলস? ফলস স্যার, ফলস। কেন ফলস স্যার, ফলস? এখানে কার্বন এলিমেন্ট তার সাথে নেই স্যার। কার্বন, হ্যাঁ, কি এলিমেন্ট? অর্গানিক লবণে স্যার অর্গানিক সল্টে কার্বন থাকবে। তো এখানে আছে শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেট না? আচ্ছা, আমরা এবং মানে আরেকটা হচ্ছে অর্গানিক সল্ট, সেটা হচ্ছে তোমার সোডিয়াম এসিটেট, ফর এক্সাম্পল, রাইট? এসিটেট ইটসেলফ a two carbon compound, তোমরা জানো অ্যাসিটিক অ্যাসিড। সো সোডিয়াম এসিটেট, সোডিয়ামের সাথে অ্যাসিটিক অ্যাসিড চলে আসছে, এখানে কার্বন কন্টেইনিং একটা কম্পাউন্ড আছে, এইটা হচ্ছে তোমার অর্গানিক সল্ট। সো মিল্কের মধ্যে যে সল্ট, যেসব এতে আমরা মিল্কের মধ্যে যেসব সল্ট থাকে সেটা বোথ
organic and inorganic হতে পারে, right? আমরা একটু quick proceed করব. The salt of the milk include those constituents that are present as ion or in equilibrium with ion except hydrogen and hydroxyl ions. এখানে একেবারে কোর কেমিস্ট্রি চলে আসছে। এটা আসলে যেটা হচ্ছে একটা সল্ট যখন তোমার মোর দেন ওয়ান এলিমেন্ট দিয়েই তো কম্বাইন হবে, রাইট? সো এটা যখন কম্বাইন হয় ইনঅর্গানিক বন্ড দ্বারা, তখন আসলে সে ডিসোসিয়েট করে আইদার হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোক্সাইল আয়ন, হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য মিডিয়াম। ওকে, সো এই যে মিল্কে যে সল্ট সেটাও ডিফারেন্ট না, সেটাও অ্যাকচুয়ালি তোমার আয়ন ফর্মে থাকবে অথবা আয়ন ইকুইলিব্রিয়াম উইথ আয়নে, বাট except the hydrogen and hydroxyl ion, because by the core chemistry when salt is formed combining two elements, the bond is inorganic bond, and at that time actually they dissociate hydrogen or hydroxyl ion, and that's why we call except hydrogen or hydroxyl ion. Any salt can exist in the milk in the form of ion or equilibrium with the ion, right? The concept salt in milk is not equivalent to the mineral substances. গতদিন যখন মিনারেলস পড়াইছিলাম তখনই বলেছিলাম যে mineral element itself cannot be considered as salt, because salt, in order to call it salt, the two or more element should bind together, should exist together in any form, যে ফর্মে সল্ট থাকে। সো যে মিল্কের যে সল্ট আছে এটাকে আমরা মিনারেল সাবস্টেন্স আসলে ওইভাবে বলি না, কারণ ওইটা মিনারেল সাবস্টেন্স তখনই বলবো যখন ইন্ডিভিজুয়াল মিনারেল আমরা অ্যাচিভ করতে পারবো, রিচ করতে পারবো, রাইট? সো সল্ট এটা যে ফর্মে থাকে এটাকে আমরা মিনারেলস বলতে পারি না, বাট ইটস এ ইউনিট অফ মিনারেলস। The salt composition in milk cannot be expressed either as an equivalent to inorganic or organic substance because of the fact that some of the salt exist as a organic substances. এটা আমরা চলে আসবো একটু পরেই, মনে হয় কেজিন মিসেলস এর কথা চলে আসবে, যেখানে ক্যালসিয়াম ফসফেট, রাইট? এটা আমরা আগেও দেখেছি। সো এটাকে আমরা শুধুমাত্র এখানে বলছি either as an equivalent to inorganic or, যে কোনো একটা আমরা বলতে পারি না। ইনঅর্গানিক কখন বলবো? যখন একটা সল্ট তোমার শুধুমাত্র ইনঅর্গানিক এলিমেন্ট দিয়ে হবে, যেমনটা এখানে বলা হয়েছে। বাট মোস্টলি, although there are some salt in the inorganic form, but somehow because of the properties of milk and milk solid, it will not be, exist solely as inorganic. Somehow, to some extent, it will be attached with some of the organic substance, which may not be in the binding form. আমরা পড়েছিলাম যে কলোয়েডাল, তারপরে ইমালশন, এইসব ফেজের কারণেও হচ্ছে এরা মানে সলিডলি ইনঅর্গানিক ইটসেলফ এইভাবে এক্সিস্ট করতে পারে না, রাইট? যার জন্য আমরা যে কোনো একটা বলতে পারি না, কারণ এটা এক্সিস্ট অ্যাজ এন অর্গানিক সাবস্টেন্স। দে অলসো লার্জলি ডিটারমিন by the physicochemical state of the casein micelles, which in turn influence the heat stability of milk. এবং এই যে মানে অর্গানিক সাবস্টেন্স, অর্গানিক এলিমেন্টের সাথে যে অ্যাটাচড থাকে, এইটা মোস্টলি লার্জলি অ্যাকচুয়ালি কেজিন মিসেলস এর সাথে অ্যাটাচ থাকে। তোমরা কেজিন মিসেলস যদি রিক্যাপ করো তাহলে ওখানে দেখবা, এবং প্রিডমিনেটিং হবে আছে ক্যালসিয়াম এন্ড ফসফেট, রাইট? এবং এই যে কেজিন মিসেলস এর সাথে সল্টের এক্সিস্টেন্স, এইটাই অ্যাকচুয়ালি মিল্কের হিট স্টেবিলিটি যে প্রপার্টিস এটা প্রোভাইড করে। দ্য মিনারেল ইন হিউম্যান, কাউ এন্ড বাফেলো মিল্কস, এখানে বলা আছে মিনারেল, নট সল্ট, play an important role in their availability, in the availability of these minerals among the young one, right? So mineral content এর কথা বলা হচ্ছে যেটা যে কোনো মিল্কে, হিউম্যান, কাউ এন্ড বাফেলো মিল্ক, এই মিনারেল ইটসেলফ তোমার অ্যাভেলেবল হয় for the infant, for the young who are going to drink this milk, and they also play an important role in the digestibility of milk protein.
মিল্ক প্রোটিন তোমরা দেখো যে এই মিল্ক সল্টের একটা সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে কেজিন মিসেলসের সাথে অ্যাটাচ থাকে, যার জন্য এটা এর প্রেজেন্সটা অ্যাকচুয়ালি ডাইজেস্টিবিলিটি অফ মিল্ক প্রোটিনকে ইনহেন্স করে। আর আমরা অ্যাকচুয়ালি এটা যে এক্সপ্রেসিং ইউনিট সল্টের, এটা অ্যাজ অ্যান এলিমেন্ট আমরা বলতে পারি, কারণ আমরা এটা ভেরি রেয়ার যে মিল্কে আমরা সল্ট ডিটেক্ট করেছি। আমরা মিল্কে ডিটেক্ট করলে ইন্ডিভিজুয়াল মিনারেল ডিটেক্ট করি, those are important for the human nutrition, but salt আমাদের জানা উচিত, কারণ কিছু কিছু মিনারেলস যেটা আমরা পাচ্ছি অ্যাভেলেবল সেটা আসলে সল্ট ডিসোসিয়েট হয়েই মিনারেলস গুলা অ্যাভেলেবল হয়, রাইট? এবং not only the individual element, it can also exist as an acid residue or oxide, right? But forget about this, আমরা শুধু মনে রাখি যে এটা মিনারেল এলিমেন্ট ইটসেলফ, এই হিসেবে আমরা এক্সপ্রেস করব। কি কি কম্পোজিশন এবং কেমন ডিস্ট্রিবিউশন সল্ট মিল্কে, অ্যাকচুয়ালি কম্পোজিশন পড়লে তোমরা মনে করবে যে স্যার আবারও মিনারেলস পড়াচ্ছে, রাইট? শুধু একটু ডিফারেন্ট হবে। Milk salt consists mainly of chlorides, phosphate, citrate, sulfate, and bicarbonate of sodium, potassium, and calcium. Sodium, potassium, calcium, and magnesium, right? For example, sodium chloride. Sodium chloride কি থাকবে মিল্কে? থাকতে পারে? কমন সেন্স কি বলে? থাকতে পারে? একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট করেছে মিল্ক সিক্রেশন, মিল্ক সিনথেসিস। আমি জানি না তারা ইন জেনারেল থাকবে স্যার। ইন জেনারেল করেছে নাকি এই যে আমি একটা স্লাইডে দেখাইছিলাম কোন এক সময় যে কোন কোন মিনারেলস কোন কোন নিউট্রিয়েন্ট সিনথেসিস করার জন্য মিল্কে কি কি প্রিকারসর দরকার হয় ব্লাড থেকে। আমি জানি না ওই অ্যাসাইনমেন্টে এটা ইনক্লুড করা হয়েছে কিনা, রাইট? বাট ইনক্লুড না করা হলে এটা রিলেভেন্ট ছিল এবং ইনক্লুড করাটা খুবই ওয়াইজ হবে। যদি অ্যাসাইনমেন্ট ইনক্লুড না করে থাকো অ্যাট লিস্ট প্রেজেন্টেশনে যেন ইনক্লুড করো আর কি, রাইট? সো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নিউট্রিয়েন্ট আছে, ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট আছে তোমার তোমার দৃষ্টিতে তোমার একটা নিরপেক্ষ একটা কথা বলছি, তার প্রিকারসর থেকে তোমার দৃষ্টিতে যে লোকটা ভালো তুমি তার যারা ক্লাস করতেছে রাস্তায় দোকান করতে করতে প্লিজ তারা আনমিউট করে দেখতে হইলো না না এই আনমিউট করা আছে বদল কিছু বলে কাজ করবে না না আমাদের তোমার কাছে সমাজ শিক্ষক। হ্যাঁ আমরা যদি যাই মানে দুই একদিন আসি হ্যাঁ ফার্স্ট ফেলে দিলে পরে এই রায়হান শেখ প্লিজ তুমি মিউট করে নাও। রায়হান আর এই যে তোমাকে দেখতে পাচ্ছ, রাইট? দেখা যায়, সবাই দেখা যায়? জি স্যার। আচ্ছা, এই যে যাদের মাইক্রোফোন আইকন নাই তারা কি মানে শুনতেছে অফকোর্স, তারা কথা বলতে পারবে না, এটাই তো। হোয়াট ডাজ ইট মিন মাইক্রোফোন নাই? স্যার বুঝলি না স্যার, যে কোনো আমার বাসা তোমারও কি 48 জয়েন করেছে, তার মাইক্রোফোন নাই, তার মানে কি সে শুনতেছে না? মাইক্রোফোন না থাকলে তো স্যার শুনবে না। মেবি মনে হয়। Anyway, it's their problem. স্পিকার দিয়েও শোনা যায়, সমস্যা। আমরা যেটা বলতেছিলাম মোস্ট মিল্ক সল্ট মেইনলি chloride, phosphate, citrate, sulfate and bicarbonate of sodium, potassium, calcium and magnesium, right?
Some of the milk salt, that is chloride, sulfate, and compound of sodium and potassium are soluble and are present almost entirely as ion dissolved in the milk way. ওয়ের কথা মনে আছে? ওয়ের কথা মনে আছে? এই যে এইটা ফ্যাট ফ্রি মিল্ক। মনে না থাকলে মনে করবা, এটা কিন্তু ভাই ভাই না পারে টার্মগুলা, Other calcium and phosphate in particular are much less soluble and at the normal pH of milk exist partly in dissolved and partly in insoluble, that means colloidal state. মিল্কে কি colloidal state এ থাকে? সেটা মনে নাই? তোমরা হ্যান্ডআউট পেয়েছো না ডেইরি কেমিস্ট্রি? সবাই পাইছো? জার্নালি আসো? জি স্যার দেওয়া হয়েছে স্যার। কেউ কথা বলে না কেন? তোমরা দিছো আর তারা জাস্ট সিন করে রেখে দিয়েছে, এখন ডাউনলোডই করে রেখে, তাই না? ব্যাপারটা এরকম। এনিওয়ে, এখানে বলা হচ্ছে যে chloride, sulfate and sodium, chloride and sulfate, so combinedly, sorry, যেটা আগে বলতেছিলাম, chloride and sulfate and compound of sodium and potassium, এই সল্টগুলা মেইনলি soluble ফর্মে থাকে এবং entirely dissolve in milk way, whereas the calcium and phosphate in particular are less soluble at the normal milk pH and exist partly in dissolved and partly in insoluble colloidal form. A large number of mineral elements such as zinc, iron, and manganese are also present in normal milk in trace amount. Among these, most important হচ্ছে জিঙ্ক। এটা হয়তো আসবে ইম্পর্টেন্স কোনো এক সময়, এবং যার জন্যই তোমরা তো জানোই যে ডায়রিয়া হলে এখন জিঙ্কের একটা সাপ্লিমেন্ট দেয়া হয় বাচ্চাদের, তাই না? জি স্যার। এবং ডাক্তাররা এখন ডায়রিয়া হওয়ার পর যে কোনো অসুখে ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করতে বলে, সেটা শুনেছো? সেটা জানো? এর কারণ হচ্ছে ব্রেস্ট ফিডিং এ কিছু এলিমেন্ট আছে, ফর এক্সাম্পল জিঙ্ক, although it is trace element but zinc is kind of predominating among the trace element, যার জন্য এটা খুবই বেনিফিশিয়াল হয় in that kind of crucial sickness of babies. So কিছু এরকম ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমাদের এই পড়ার মতো, কেমিস্ট্রি পড়ার মতো দিয়ে পিক আপ করতে হবে। Certain milk salt component like calcium, phosphorus, magnesium, and so on are a component of metalloprotein such as lactoferrin. নাম শুনেছো অবশ্যই, lactoferrin, lactoperoxidase, xanthine oxidase, এবং এটা শুধু মেটালোপ্রোটিন না, এটা কিছু এনজাইম আছে, এগুলো তো এনজাইম, আর এনজাইম is nothing but a protein substances. All of the salts are not dissolved and all of the dissolved salt are not ionized. Could be thematic chemistry term, right? All of the salts are not dissolved and all of the dissolved salts are not ionized. এটা বাংলা করার কিছু নাই। কোন একজন আমাকে লিখেছে যে বাংলা ভালোভাবে বুঝতে পারে, সরি ইংলিশ ভালোভাবে বুঝতে পারে, কিন্তু বাংলা থেকে ইংলিশটা করা একটু ডিফিকাল্ট, রাইট? বাট ইংলিশ থেকে বাংলা করা কি ডিফিকাল্ট? এরকম কি আছে? ইংলিশ থেকে বাংলা করা এতদিনে ডিফিকাল্ট হওয়ার কথা না, আমি মনে করি। এটা বুঝছো তো না? All salts are not dissolved and all dissolved salts are not ionized. আমরা বলছিলাম salt are mostly ionized, ফর্মে থাকে। Like casein micelles contain, এটা তোমরা দেখে নাও
এখনো চিন্তা করো, যদি না বুঝো আমারে বলো। The casein micelles contain the undissolved salts. Casein micelles এর সাথে predominating salt, হ্যাঁ, ক্যালসিয়াম এন্ড ফসফেট, সেটা আনডিসলভড ফর্মে থাকে। The micelles contain, এই যে casein micelles এর কথায় আসছে, so called colloidal calcium phosphate, which is also contain magnesium citrate, sodium and potassium, as well as presumably small quantity of other ions. এই যে তোমরা বাদ দাও other ions, এটা মানে ধরে নেওয়া হচ্ছে আদার কিছু কিছু আয়ন থাকে, ওটার দরকার নাই কি আদার থাকে। এটা রিপিটেড হয়েছে, কেজিন মিসেলস এর সাথেও এই টার্মগুলো চলে গেছে, এই আয়নগুলো চলে গেছে, এবং এখানেও আরেকবার মনে করাই দিলাম এইটা বাদ। সো এতক্ষণ যা বললাম সেই কম্পোনেন্ট গুলা এখানে সরাসরি কেমিস্ট্রি বই থেকে নেয়া। তোমরা এখানে দেখার চেষ্টা মানে একটু দেখার চেষ্টা করো যে কি কি সল্ট কি কিভাবে থাকবে, এবং তার মোটামুটি ভাবে ইন মিসেলস তোমাদের একটা ইয়ে করলেই হবে। আর এগুলা আসলে অ্যাবসার্ড, এগুলা মাথায় মানে রাখাও মুশকিল, আমি সাজেশনও দিচ্ছি না যে এগুলা ইয়ে করো, জাস্ট তোমাদের নামগুলো মনে রাখলেই হবে। এবং মানে কি বলি, ইন ইন ভেরি সিরিয়াস কেসেস যদি দুই একটা ভ্যালু এটা রেঞ্জ মনে রাখতে পারো, দ্যাট উইল বি এনাফ। সো ওগুলাই হচ্ছে সল্ট, এতটুকুই। সল্ট অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নাই, কিন্তু আমি মনে করি মিল্কের মিনারেল বললে সল্ট অবশ্যই একটু হলে আলোচনা করা দরকার, কারণ যখনই হচ্ছে ক্লোরাইড চলে আসবে, একটা সল্ট ফর্ম চলে আসবে কোনো একটা ভাইবায়, তখনই কনফাউন্ডেড হয়ে যাবে যে আমরা তো স্যার মিনারেলস পড়ছি, এটা আবার কোথেকে আসলো, রাইট? সো ট্রেস এলিমেন্টের মধ্যে যেটা বলছিলাম, জিঙ্ক আগেই বলা হয়ে গেছে, রাইট? এমন দ্য ট্রেস এলিমেন্ট ফাউন্ড ইন দ্য মিল্ক, জিঙ্ক, এটা আসলে বানানটা ভুলে গেছে, রাইট? এটা কি ঠিক আছে? জিঙ্ক জি স্যার, এখন ঠিক আছে। Yes, sir. is found in the highest concentration, approximately 3 milligram per kg, এবং আমি বলেছিলাম among the trace, কারণ এই ট্রেস এলিমেন্ট গুলাই অল্প পরিমাণে থাকে, তার মধ্যে জিঙ্কটা প্রিডমিনেটিং, এবং আরো কিছু আদার ইয়ে আছে ট্রেস এলিমেন্ট যেগুলা লিস্টেড হিয়ার, সবগুলা মনে রাখার দরকার নেই, বেছে বেছে যেগুলা ভালো জানো, নিউট্রিশনাল ইম্পর্টেন্স আছে, রাইট, সেগুলা একটু মনে রাখো। The concentration of some of this element in milk can be increased by their level in the feeding ration of the cow. আমরা মনে হয় যে ওই যখন ফ্যাক্টর এফেক্টিং মিল্ক কম্পোজিশন পড়াইছিলাম প্রথমের দিকে, প্রথম ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে, তখন এগুলা পড়াইছিলাম। এবং এগেইন এইটা আরো ইয়ে হবে যখন তোমাদের একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট, মানে যারা মিক্স সিনথেসিসের উপর পড়েছে তারা যদি এটা প্রেজেন্টেশন অথবা অ্যাসাইনমেন্টে নিয়ে আসে, যেগুলা মিল্কের নিউট্রিশনাল এলিমেন্ট, মিল্কের কম্পোনেন্টস গুলা এবং প্রিকারসর, তাহলে আসলে এটা আরো ভেরি ক্লিয়ার হবে। কিছু কিছু ন্যাচারাল কম্পাউন্ড থাকে, রাইট? এটা আদার দেন আমরা যেগুলা কমনলি জানি, হ্যাঁ, সেটার বাইরেও কিছু কম্পাউন্ড থাকে, সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার, শুধু নাম মনে রাখলেই হবে। যেমন হচ্ছে অর্গানিক কম্পাউন্ড কিছু কিছু আছে, সবই তো নিউট্রিয়েন্ট যেগুলো আছে আদার দেন তোমার মিনারেল কম্পোনেন্ট, মোটামুটি সবই অর্গানিক, তাই না? তোমার হচ্ছে ল্যাকটোজ বলো, তোমাদের কেজিন বলো, রাইট, প্রোটিন, সবই হচ্ছে অর্গানিক। বাট কিছু কিছু আদার অর্গানিক সাবস্টেন্স থাকে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল সাইট্রিক অ্যাসিড, স্মল কোয়ান্টিটিস অফ অর্গানিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড ইজ সেলফ অর্গানিক অ্যাসিড, রাইট? যেমন ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, হ্যাঁ, তোমাদের জানো ল্যাকটোজ যেহেতু থাকে, ল্যাকটোজ ব্রেকডাউন হলে ল্যাকটিক অ্যাসিড হয়। পাইরুভিক অ্যাসিড এটা হচ্ছে ফার্দার যে ল্যাকটোজের ব্রেকডাউন হয় সেটা থেকে মিল্ক সিরামে থাকবে অবশ্যই, এবং দিস প্রেজেন্স আর ডিউ টু দ্য ব্যাকটেরিয়াল অ্যাকশন, রাইট? সো এই যে অর্গানিক সাবস্টেন্স গুলা ইন জেনারেল আমরা হয়তো স্পেসিফিক্যালি সাইট্রিক অ্যাসিডের একটা সোর্স দিতে পারবো, যে এটা why it is existing in the milk and what are the pathways
or bacterial actions or certain chemical breakdown সেটা দেওয়া যেতে পারে, বাট অত জানার দরকার নেই আমাদের, এখনই কেমিস্ট হওয়ার দরকার নেই, শুধুমাত্র আমরা জানবো যে অর্গানিক কম্পোনেন্ট কি কি থাকে। কিছু কিছু কার্বোহাইড্রেট থাকে, মিল্ক কার্বোহাইড্রেট তো ল্যাকটোজ, সেটা আমরা জানি, বাট বিসাইডস ল্যাকটোজ মিল্ক কন্টেইন সেভারাল sugar derivatives in minor quantities, যেটা very negligible. A large part of this is associated with other compound, for example protein. আমরা প্রোটিনের যখন ক্লাসিফিকেশন করেছিলাম তখন অবশ্যই কেকেজিন নাম মেনশন করেছিলাম, রাইট? ফ্যাট গ্লোবিয়াল মেমব্রেন প্রোটিনের কথা বলেছিলাম। এগুলো কিছু কিছু কার্বোহাইড্রেট। এন্ড সেরিব্রোসাইট, এটা ভেরি নেগলিজেবল, এটা ইগনোরও করা যায়, বাট তোমাদের এই যে কেকেজিন এবং ফ্যাট গ্লোবিয়াল মেমব্রেন প্রোটিন এগুলো কার্বোহাইড্রেটের ক্যাটাগরিতে নিয়ে আসে। নাইট্রোজেনাস কম্পাউন্ড আগেই বলেছিলাম যে মিল্কেও এনপিএন থাকতে পারে, হ্যাঁ, এবং এনপিএন এর মধ্যে ইউরিয়াও থাকে, তাই না? ইউরিয়া সাইকেলের সময় বলেছিলাম। সো about 5% of the total nitrogen in milk is non-protein nitrogen. The compound are partly intermediate product of the protein metabolism of the animals. এবং most common example অবশ্যই ইউরিয়া, সাথে অ্যামোনিয়া, creatinine and uric acid. Milk also contain a small amount of peptides. This compound may be essential nutrient for some of the bacteria, indigenous bacteria or developed bacteria in the milk. Vitamin পড়াইছিলাম, এটা একটা অর্গানিক, যদি এখানে লিস্ট ডাউন করা উচিত হয়নি, এটা মেইন নিউট্রিয়েন্ট মিল্কের, ওয়ান অফ দ্য মেইন নিউট্রিয়েন্ট। কার্বোনাইল কম্পাউন্ড বুঝো তো, রাইট? তোমার কার্বোনাইল কম্পাউন্ড এটা দিয়ে সার্চ দিবা, দেখবা কি কি এক্সাম্পল চলে আসে। তারপরে এরপরে কিছু কিছু গ্যাসেস থাকবে, রাইট? এগুলো হচ্ছে ন্যাচারাল কম্পাউন্ড in milk which may or may not have a nutritional importance and which are not usually discussed as a milk component. সেগুলা কিছু এক্সাম্পল, এবং কিছু কিছু কন্টামিনেন্টস থাকবে, রাইট? সো কন্টামিনেন্টস অবশ্যই আনহাইজেনিক, পোর হাইজেনিক কন্ডিশনে মিল্ক প্রোডাকশন হলে তখন আসলে এগুলো চলে আসে। তো আমরা শুধু এগেইন নাম মনে রাখার চেষ্টা করব। এবং এই যে কন্টামিনেন্টস গুলো আছে, they may have potential toxicity for human, right? কারণ আমরা পড়তেছি মিল্ক, এবং মিল্ক আসলে এটা মোস্টলি ফর হিউম্যান কনজাম্পশন, যার জন্য এই যত হেলথ কনসিকুয়েন্স অথবা হেলথ থ্রেট বলি সেগুলো মোস্টলি আছে হিউম্যান হেলথ। এবং যখন হচ্ছে এটা কাফের ক্ষেত্রে আসবে তখন আমরা মেনশন করব, রাইট? আমরা কেমিস্ট্রি পড়তেছি by having in mind that we are going to drink this milk, we are going to consume the milk product for human consumption. So যখন বলতেছি potential toxicity, এটা actually for human, right? এবং এই সেম টাইপের যদি ইয়া হয়, কন্টামিনেন্টস হয়, এবং এটা যদি তোমার অ্যানিমাল ইটসেলফ, ইয়াং কাপকে এই মিল্ক সার্ভ করাও, তাহলে সেখানেও কিছুটা যেতে পারে। মডার্ন ফার্মিং এ আমরা আসলে কাপকে আসলে ডাইরেক্ট সাকিং অ্যালাউ করি না, এটা জানো কিনা? স্মল স্কেল বাদ দিয়ে মডার্ন ফার্মিং এ আমরা কাপ পাওয়ার 1-1.5 ঘন্টার মধ্যেই অথবা কয়েক ঘন্টা 5-6 ঘন্টার মধ্যেই আমরা সেপারেট করে ফেলি, রাইট? ইভেন হাইলি অটোমেটেড ফার্ম 1-1.5 ঘন্টার মধ্যে কাপকে সেপারেট করে, ইভেন যে কস্টাম খাওয়াবে সেটাও মিল্কিং করে সেপারেটলি বটল ফিলিং করানো, রাইট? So in case of direct suckling calf, this potential toxicity may occur in case of calf as well, right? So several pathways that this contaminant can enter into the milk. For example, illness of the cow, যে কোনো কারণে যদি mastitis হয়, right?
এই সোমাটিক সেল কাউন্ট বেড়ে যাবে এবং ম্যাস্টাইটিসের যে তোমার ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় সেই অ্যান্টিবায়োটিক রেসিডিউ চলে যেতে পারে, right? So illness of a cow would be actual source of getting contaminated in the milk. Pharmaceutical drugs for mastitis treatment or any other treatment, any type of drug, if it is being used in the cows and at the same time if you are milking, there is a potential, there is a probability that this drug residue can, come through the milk. Other pesticide, herbicide and fungicide as well. এগুলা আসলে আমরা এটা হতে পারে originated from the feed cell or from the pasture, from the grass, যেটা আমরা এইসব ইউজ করি pesticide, herbicide. Fungicide mainly as a concentrated feed থেকে আসে. Mycotoxin again, cow consume in a large quantity, it will enter into the milk. Heavy metal, it is সম্পর্কে আর যাচ্ছি না, but heavy metal itself very toxic. কিছু হেভি মেটাল চলে আসতে পারে, সেটা কন্টামিনেটেড ফিড অথবা কন্টামিনেটেড হচ্ছে পেস্টার এগেইন। আর ফিডিং টাপ ফর মেঞ্জার, এখন আর মেঞ্জার আসলে মেটালের মেঞ্জার হয় না, মেটালের মেঞ্জার করা হয় না, স্পেশালি ইন দ্য আইসোলেশন শেড। আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি বাইরের ফার্মগুলোতে যে মানে ইন কেস অফ ট্রিটমেন্ট, ইন কেস অফ very serious illness of any certain cow, তাদেরকে সেপারেট করা হয় এবং সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র তোমার এই যে ওয়াটার যেটা আছে সেটা মেটালের দেখেছি, বাট এটা স্টেনলেস স্টিল ছিল, সেখান থেকে কন্টামিনেশনের সুযোগ খুবই কম, যার জন্য এটা মেইনলি আছে ফিড সোর্স থেকে ধরা যেতে পারে। ইভেন এগুলো ছাড়াও ডিউরিং মিল্কিং ও মিল্ক হ্যান্ডলিং এর সময় সিমিলার টাইপ অফ contaminants can enter into the milk as well, right? So এগুলা অ্যাকচুয়ালি আজকের ইয়েটা সিলেবাসে আমার ছিল না, আমাদের সিলেবাসে, এরপরও আমি মনে করেছি যে এইসবও তোমাদের জানা দরকার, ইটস পার্ট অফ কেমিস্ট্রি। তোমাদের প্রেজেন্টেশনের ডেট হচ্ছে 21 তারিখ, রাইট? জি স্যার। 21 তারিখ শনিবার। আচ্ছা, তোমরা প্রিপারেশন নিতে থাকো। আই থ্যাংক ইউ এভরিবডি যে ইন টাইমে জমা দিয়েছো, যদিও দুইটা গ্রুপ কয়েক ঘন্টা ডিলে করেছে, বাট স্টিল তারা they have submitted early in the morning, 2 groups, but no problem. এখন বুঝতেছো চাপে থাকলে একটা জিনিস পারফর্মড হয়ে যায়, শেষ হয়ে যায়। ডেইলি কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট নিয়ে আর কোনো ঝামেলা আছে? এখন শুধু প্রেজেন্টেশন বাকি, যেটা এই ক্লাসে বসে যেরকম শোনো একইভাবে সেদিন তোমরা বলবো আমি শুনবো, এটা দিস নট এ বিগ ডিল, বাট অ্যাট লিস্ট চাপে ছিলা, ঝামেলা শেষ, তাই না? তো এরকম ছোট ছোট চাপ নিয়ে আসলে ধীরে ধীরে প্রোগ্রেস করতে হবে। পরীক্ষা নিয়ে কোনো নোটিশ আছে ফার্দার? একাডেমিক কাউন্সিলের মিটিং হয়তো হয়ে যাবে, আর কোনো নিউজ আছে? কারোর কাছে কোনো নিউজ নেই? রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে বলছে যে 25 তারিখের পর নাকি যে কোনো একদিন রুটিনের জানাই দিবে, সময় জানাই দিবে, পরীক্ষার রুটিন দিয়ে দিবে। কবে 25 তারিখের পর নাকি রুটিন দিয়ে দিবে, এরকম কিছু একটা গ্রুপে দেখলাম, RS মাহমুদ দিছিল আর কি। আচ্ছা আচ্ছা, না তাদের তো ফাইনাল ইয়ার আছে, যার জন্য তারা প্রিপারেশন নিয়ে রাখছে। আমাদের ফাইনাল ইয়ার নাই। না স্যার, ওদের ফাইনাল ইয়ার নেই। ওদেরও আমাদের মতো সেম, আমাদের সাথে শুরু হয়েছে। তারা হয়তো ট্রেনদেরকে মানে প্রিপেয়ার করার জন্য আমরা একাডেমিক কাউন্সিল ডিসিশনের জন্য ওয়েট করি, এরপরে ইনশাল্লাহ যেভাবে ইনস্ট্রাকশন আসে সেরকম আমরা স্টেপ নেব। আপনারা পড়াশোনা করতেছো তো?
নাকি পড়াশোনা বাদ দিছো, ডেটের অপেক্ষায় আছো? এনিওয়ে পরীক্ষা হবে, ইউনিভার্সিটি খুলুক একটা না খুলুক আইডিয়া পরীক্ষা দিলে হবে। ভালো হতো যে কতদিন পর পরীক্ষাটা হবে। না, একাডেমিক কাউন্সিলের মিটিং হোক, এরপরে আমরা আলোচনা করে ডেট ফিক্স করে ফেলবো, তখন আইডিয়া জেনারেট করবা, মানে জেনারেট হবে। এখন আসলে কিছু না বলে, কারণ মোস্টলি হচ্ছে আমার তো কোনো কোর্স নাই 3-1-এ, রাইট? আর আমাকে শুধু দায়িত্ব পালন করতে হয় যে সবাইকে এগ্রিগেট করে ডিসিশন নেওয়ার দায়িত্ব পালন করতে হয়। সো আমরা পরেই ইয়ে করবো আর কি, ডেট ফিক্স করবো। তবে আমরা খুব সিরিয়াস হব না, যাতে তোমরা 1-2 দিন সময় পাও, তোমাদের কষ্ট হয়, এরকম সিরিয়াস হব না। একটা অবশ্যই একটা রেঞ্জ দেওয়া হবে যে এত ডেট থেকে এত ডেটের মধ্যে পরীক্ষা শুরু করার জন্য। ওই ডেট অনুযায়ী আমরা ডেট ফিক্স করব, তাদের ওই রেঞ্জ অনুযায়ী। নো প্রবলেম। স্যার Anyway. একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলেছিল। হ্যাঁ বলো। স্যার আমরা এক একজন কত মিনিট করে প্রেজেন্ট করতে পারবো? এটা অ্যাকচুয়ালি একটা গ্রুপের জন্য আমি মনে করছি যে 30 মিনিট বরাদ্দ। 30 মিনিটের মধ্যে 20 মিনিট তোমরা ম্যাক্সিমাম প্রেজেন্ট করতে পারবা, আর 10 মিনিট আমরা আলোচনা করবো, তোমাদের কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার দিবা। নট অ্যাকচুয়ালি কোশ্চেন এন্ড আনসার, এটা কাইন্ড অফ ওপেন ডিসকাশন হবে, ঠিক আছে? সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা যদি মানে ভালো করে পড়ে ভালো করে প্রেজেন্ট করো, ওর মধ্যেই অ্যাকচুয়ালি তোমাদের সব আনসার লুকায় থাকবে। হয়তো দুই একটা এডিশনাল কিছু আসতে পারে, সেটা তোমাদের কমন সেন্স থেকে আনসার করতে হবে, অথবা তোমাদেরকে অ্যাড করতে বলা হবে। এই 30 মিনিট ম্যাক্সিমাম, ঠিক আছে? 20 মিনিট এবং 10 মিনিট। এখন কেউ যদি 10 মিনিটে শেষ করে, তাহলে তার হয়তো 15-20 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো। কারণ 10 মিনিটে যদি প্রেজেন্টেশন শেষ করে ফেলে, তাহলে আর 10 মিনিট ম্যাক্সিমাম ডিসকাশন, তার মানে তার 20 মিনিটে শেষ। এই এবং আরো অনেকেই কোশ্চেন করছে যে স্যার একজনই করবে প্রেজেন্টেশন নাকি সবাই করবে, এবং একটা প্রেজেন্টেশনে সবাই করবে নাকি আলাদা আলাদা করবে? অ্যাকচুয়ালি তোমাদের অনেক ওয়ার্কলোড কমে গেছে, যে ইভেন আমারও, কারণ ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট দেখতে অনেক কষ্ট হয় এবং খুব মানে মেজাজ খারাপ হয়, কারণ একই জিনিস তোমরা সবাই কপি করো, ঠিক আছে? তো এবার সেই এটা নাই, এবার হচ্ছে 7টা গ্রুপে 7টা অ্যাসাইনমেন্ট আমি অলরেডি দেখে ফেলছি, ঠিক আছে? তোমাদের নিজেদেরও কষ্ট কম হয়েছে রাইট আপে, প্লাস প্রেজেন্টেশনে যেটা করবা, একটা অ্যাসাইনমেন্ট থেকে একটা প্রেজেন্টেশন তৈরি করবা, সেটা 15টা 20টা 25টা যে কয়টা তোমাদের স্লাইড লাগবে, ঠিক আছে? এবং গ্রুপ থেকে সবাই প্রেজেন্ট করবে ওই একটা প্রেজেন্টেশনে, যে 10টা, সাপোজ তোমরা 20টা স্লাইড তৈরি করেছো, এই 20টা স্লাইড তোমরা ভাগ করে নাও, কেউ 3টা নাও, কেউ 2টা নাও, কেউ একটা নাও, অ্যাজ ইউ ফিল বেটার, ঠিক আছে? এইভাবে সবাই মিলে প্রেজেন্ট করো একটা প্রেজেন্টেশন। ওকে, তার মানে যে যতটুকু পার্ট করছে সে ওই পার্টটুকু যদি প্রেজেন্ট করে তাহলে কি হবে না? এটাও তোমাদের কোনো মানে হার্ড এন্ড ফাস্ট করে বেঁধে দিচ্ছি না, তোমরা যেভাবে ভালো বোধ করো, যেভাবে কমফোর্টেবল ফিল করো, ঠিক আছে? কেউ যদি মনে করো যে আমি যেটা লিখছি আমি সেটাই করবো, ইটস ফাইন। আর কেউ যদি মনে করো যে আমি যেটা লিখছি সেটা অনেক বড় হয়ে যায়, 5টা 6টা স্লাইড হয়েছে, আমি এত প্রেজেন্ট করতে চাই না, আরেকজনকে দিয়ে দিতেছ, ইটস আপ টু ইউ, নো প্রবলেম, ঠিক আছে? সো তোমরা যেভাবে পারো সেভাবে করো। এবং স্লাইড ভিডিও কি অন থাকবে অফ থাকবে? আমি এক্সপেক্ট করি ভিডিও অন থাকবে, হ্যাঁ, কারো যদি একান্ত ইয়ে না হয়, কারণ প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি তুমি বলবা আমি শুনবো এরকমটা না, ওইরকম হলে তো আমি ফোনে নিতে পারতাম। প্রেজেন্টেশনের অর্থ হচ্ছে যে মানে হাউ কনফিডেন্ট ইউ আর টকিং ইন ফ্রন্ট অফ এভরিবডি। হ্যাঁ, যদিও আমরা সবার সাথে নাই, তারপর আমি এক্সপেক্ট করি যে ভিডিও অন থাকবে আর কি। কারো যদি একান্ত কোনো সমস্যা থাকে সেটা দেখা যাবে পরে। সো মানে লার্নিং এর ওয়ে হচ্ছে যে মানে বি সিরিয়াস কাইন্ড অফ। ফর এক্সাম্পল, এই যে প্রেজেন্টেশন দিচ্ছ, মনে করো যে আমরা সবাই সামনাসামনি বসে আছি আর তোমরা প্রেজেন্টেশন দিচ্ছ। এই সিচুয়েশনে যেরকম প্রিপারেশন নেওয়ার কথা তোমার, ওইরকম প্রিপারেশন নেওয়া, দেখবা যে প্রেজেন্টেশন অনেক ভালো হবে। সো আর কারো কোনো কথা? আমরা কি 20 তারিখের আগে জমা দিব আর আপনি 20 তারিখে ফিডব্যাক দিবেন? আমার কাছে অলরেডি একটা পিপিটি চলে আসছে, ঠিক আছে? আমি এখনো ফিডব্যাক দিতে পারিনি। সো তোমরা যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি আমি ফিডব্যাক দেবো, ঠিক আছে?
20 তারিখের অপেক্ষা করতে হবে, নট নেসেসারি। তোমরা আগে দিলে আগেই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তবে আমাকে একদিন সময় দিতে হবে। তোমরা আজকে দিলে একটা দিন অবশ্যই, কারণ আমার অনেক কাজ থাকে। তো একদিন সময় দিতে হবে, যে আমি যেন দেখে তোমাদের ফিডব্যাক দিতে পারি। এবং আমি জানি না ফিডব্যাক সবাই মানে ফলো করেছে কিনা। আমি যতটুকু দেখলাম যে সবাই 100% ফলো করে নেই ফিডব্যাক অ্যাসাইনমেন্টের। তো এনিওয়ে এটা জিজ্ঞাসা করা হবে ইয়েতে, প্রেজেন্টেশনে কতটুকু কি করছে। স্যার থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমরা তোমরা প্রেজেন্টেশন তৈরি করতে থাকো, পরে ইনশাল্লাহ ফিডব্যাক এবং প্রেজেন্টেশন তো আছে। তার আগে হয়তো একটা ক্লাস পাবো, সেদিন আরো কোনো কোয়েশ্চেন থাকলে সেদিন আলোচনা করা যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আজকে এখানে শেষ করবো।